Dreams Avenue. হ্যালো, ভয়েসটাকে চেনা যাচ্ছে? আমি সেও না চিনতে পারছেন কিনা, কারণ না চিনতেও পারেন অনেক দিন পরে আমি এই মুহূর্তে অনিয়ারে অলমোস্ট 13 বা 14 দিন, 2 সপ্তাহের মতো মাঝখানে আমি ছিলাম না, এবং বিশেষ বিশেষ মুহূর্তে তো আমার থাকা সৌভাগ্য হয় না। সো বিলেটেড ঈদ মোবারক, এবং সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা। আর দিস ইজ ইরাজ, আপনার বন্ধু, যার জন্য আপনি একটা দিনও ওয়েট করেনি, যার জন্য যাকে আপনি একটা মোমেন্টও মিস করেননি আমি জানি। কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা ছিল। 14টা দিনের প্রতিটা দিন আমি ছটফট করেছি যে কখন আবার আজকের দিনটা আসবে, 3 অক্টোবর, এবং এই দিনটাতে আমি আবার ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রেডিও আমার 88.4 FM এর হট সিটে বসবো। সো আজকেই সেই দিন। অনেক বেশি ভালো ছিল নিশ্চয়ই, অনেক মজা করেছে নিশ্চয়ই, খুব ভালো একটা ঈদ গেল নিশ্চয়ই। সেই সব কিছুই আমাকে বলবেন, অবভিয়াসলি আমি শুনতে চাই আমার বন্ধুর ঘটনাগুলো। আর এই খুশিটা আসলে আমি বলে বোঝাতে পারছি না। আমি খুব স্বাভাবিক আচরণ করছি, খুব লিপ্ত থাকার চেষ্টা করছি। নিজের ভেতরের এক্সাইটমেন্ট বা আসলে কি কাজ করছে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনের মধ্যে, যতটা কম সম্ভব বলা যায় ততটাই ভালো। তবে অনেক বেশি আনন্দ কাজ করছে, এটা আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলে দিতে পারি যে অন্য কোনো আনন্দের সাথে তুলনা হয় না। অনেক দিনের পরে খুব প্রিয় কিছু মানুষের কাছে ফিরে এলে, বা খুব প্রিয় মানুষের কাছে ফিরে এলে যে অনুভূতিটা হয়, আমার ঠিক এই মুহূর্তে এটাই হচ্ছে। আশা করছি এই অনুভূতিটা আমাকে পুরো 3 ঘন্টা ঘিরে রাখবে, আর আমাকে সারা জীবনে জুড়ে রাখবে। আপনাদেরকে পাশে পাওয়ার অভিজ্ঞতাটা শুরু হয়ে গেল আবারও সেই একই জার্নি, একই পথে আমাদের হাঁটা, একই সাথে থাকা, সেই ড্রিমস অ্যাভিনিউ, সেই রেডিও আমার 88.4 FM, সেই রাজ, সেই আপনি। সাথে থাকুন আর SMS করে জানান যে কোনো কিছু। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। And the first song is Show Me How to Live by Audioslave. Be with me. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, স্বপ্ন সড়ক। নামই কিছুটা পরিচয়, অর্থাৎ বাস্তবতার সাথে লড়াই করতে করতে যখন আপনি ক্লান্ত, পর্যদস্ত, তখন এই স্বপ্ন সড়কে সেই স্বপ্ন শিকারী বন্ধুটার সাথে অন্তত 3টা ঘন্টা কাটান। দেখা যাক আমরা কিছু বাস্তব, অবাস্তব, পরাবাস্তব, অধিবাস্তব, এইসব নানা রকম বাস্তবের সমীকরণ থেকে অন্যরকম কিছু স্বপ্ন আমরা সেকে আনতে পারি কিনা একসাথে। স্বপ্ন শিকারী সবাই মিলেই হওয়া যায় কিনা, দেখা যাক। প্রথম 2টো গান শুনে ফেললাম। প্রথমটা ছিল অডিওস্লেভের গান শো মি হাউ টু লিভ, আর তারপরেটা ছিল আর্টসেলের গান অন্য সময় থেকে, অবশ্য অনুভূতির দেয়াল। এবং এই মুহূর্তে আমি জানি যদি কারো অবশ্য অনুভূতির দেয়াল, মানে অনুভূতি যদি কারো দেয়ালের মতো কঠিন হয়ে যায়, দেখা যাক আমি একটু চেষ্টা করে জাগাতে পারি কিনা। আপনি জাস্ট আমাকে একটু সাপোর্ট দিন, দ্যাটস ইট। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। আমাকে ড্রিম গার্ল পাঠিয়েছেন আজকের ফার্স্ট SMS, বিলেটেড ঈদ মুবারক অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। লিখেছেন যে তোমার বার্থডের আগে এটা হচ্ছে লাস্ট শো। ওকে, আজকে এরকম SMS অনেকেই পাঠিয়েছেন। আমি হয়তো সবার নামটা বলতে পারবো না, বাট যারা আমাকে এরকম শুভাশিস জানিয়ে SMS করেছেন, আমি কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। সো কিছু বলছি না, শুধু মানে সবাইকেই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিলাম। এটা কপি করে সবাইকে পাঠিয়ে দিলাম। কপি করলাম বলে ভাববেন না যে কালি কম পড়েছে ভাগে, ডেফিনেটলি খুব ভালো মেশিন নতুন কিনেছি। সো সবার ভাগে খুব ভালো কালিতে আমি কপি করেছি, মানে ফটোসটা ঝাপসা হয়নি। রাশেদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে ঈদে ঘোরাঘুরি গল্প করলেন, মাকে নিয়ে সিলেটে গিয়েছিলেন এবং মুন্সিগঞ্জে গিয়েছিলেন, সজল ভাইদের সাথে আড্ডা দিলেন। আমাদের আরেকজন লিসনার আছে, লিসনার ইন্টারকানেকশন হচ্ছে, দ্যাটস প্রিটি কুল। আর আমার কাটলেটা সবাই জানতে চেয়েছেন। আমার একটু একেবারেই অন্যরকম ছিল এবারেরটা। সেটা হচ্ছে যে আমি বোধহয় ঈদের আগে লাস্ট শোতে বলেছিলাম, যেহেতু আব্বু নেই, এবার অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল, যার ফলে আমি প্ল্যান করেছিলাম যে এবার আমরা সবাই, মানে আমরা ভাই বোন দূরে কোথাও থাকবো, ঈদের দিনটাও দূরে এবং একেবারে ঘোরাঘুরির মধ্যে। কারণ ঢাকা থাকলে দেখবো সবাই ঈদ সেলিব্রেট করছে বা ঈদ উদযাপন করছে, এবং সবকিছু মিলে হয়তো একটু বিষণ্ণ লাগতে পারে। এই ভাবনা থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, তো সেরকমই করেছিলাম। শ্রীমঙ্গলে ছিলাম 3 দিন এবং ঈদের দিনটাও ওখানে ছিলাম। ঈদের দিন দুপুরের পরে বিকেলের দিকে রওনা হয়েছিলাম এবং রাতে এসে ঢাকায় পৌঁছাই। একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। ঈদের দিন সবাই দেখছি যে পাঞ্জাবি পরে হাইওয়েতে আসছি, আর এই দৃশ্যগুলো দেখছি এবং খারাপও লাগছে। অন্যরকম অনুভূতি, সবাই কোলাকুলি টোলাকুলি করছে, ঘুরতে বেরোচ্ছে, দেখলাম যে বিকেলবেলা। তবে আমাদের সময়টা, মানে আমি বলবো যে নিঃসন্দেহে অনেক অনেক বেশি সুন্দর ছিল, অন্যরকম আর কি। হাইওয়েতে ঈদ সেলিব্রেশন এই ফার্স্ট, এবং আমার কাছে খারাপ লাগেনি বিষয়টা। সবাই সেলিব্রেশন করছে আর আমরা হাইওয়েতে একেবারে ফুল স্পিডে ঢাকার পথে আসছি। অন্যরকম একটা ঈদ, অন্যরকম অনুভূতি। তবে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল যে দুপুরবেলা যখন খাবার সময় হলো, দুপুরবেলা আসলে তখন ঠিক নেই, বিকেলবেলায়, কিন্তু দুপুরে খাওয়া হয়নি। সো আমরা একটু পরপর হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে গাড়ি থামিয়ে চেক করছিলাম যে
কোনোটা খোলা আছে কিনা, কিন্তু কুরবানির দিন দুপুরবেলাতে কোনোটা খোলা থাকে না সম্ভবত, এই জন্য একটু পরপর আমরা চেক করছি কোনোটাই খোলা না। এভাবে অনেক দূর আস্তে আস্তে এই খোঁজাটা শুরু হয়েছিল হবিগঞ্জ থেকে, কিন্তু শেষ পর্যন্ত এসে অবশেষে আমরা খোলা পেলাম আশুগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার। এই পুরোটা পথ আমরা এরকম সার্চিং অ্যান্ড ফেইলিং এভাবেই চলছিল কন্টিনিউয়াসলি। দ্যাট ওয়াজ ফান ইনডিড। সব কিছু মিলে অন্যরকম ঈদ, অন্যরকম অনুভূতি। ঘোরাঘুরিটা অনেক বেশি অসাম ছিল, ভালোই গেছে বলতে হবে। আর সবসময় সবচেয়ে বড় কথা, আমি যা ঘটে আমি তাই নিয়ে সুখী, খুব বেশি প্রত্যাশা আমার থাকে না কখনোই। আমাকে আরও অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন, আরও অনেকেই বলেছেন সবাই নাকি মিস করেছেন আমাকে। আমি তো ফুলে ফেপে যাচ্ছি এত মানুষ আমাকে একসাথে মিস করলে জন্য। আরও অনেকে SMS পাঠিয়েছেন, সাবারিন, ইয়া আই রিমেম্বার ইউ ভেরি ওয়েল, ওয়েলকাম ব্যাক এগেইন। সজল আমাকে জানিয়েছেন মুন্সিগঞ্জ থেকে তার ছোট বোন বৃষ্টি আমাকে জীবনে প্রথমবারের মতো শুনছেন, এই কাজটা না করলেই ভালো হতো, খালি খালি একজনকে পেইন দিলেন। এবং তাহসান এসে মস্ত বড় ফ্যান, তার জন্য একটা গান প্লে করার কথা বলেছেন। এবং আমি মনে করি ছোট বোনের আবদার পৃথিবীর সবচেয়ে বড় আবদার, তাই আপনার ছোট বোনের জন্য অবশ্যই তাহসানের একটা গান থাকবে, একটু জাস্ট ওয়েট করতে হবে, এটা শুধুমাত্র আপনার বোন বৃষ্টির জন্য। সুমাইয়া আমাকে জানিয়েছে মোহাম্মদপুর থেকে, সেটা হচ্ছে যে বেড়াতে গিয়েছিলেন অনেক দূরে, ভালো কেটেছে। সাইফুল কেরানীগঞ্জের বন্ধু অনেক গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। ডোন্ট নো ওয়াই বাই নোরা জোন্স, আই রিয়েলি লাইক দিস সিঙ্গার নোরা জোন্স। ক্রাশ বাই জেনিফার পেজ, এই গানটা একসময় প্রচুর শুনতাম। অনেস্ট বাই বিয়ন্সে, স্কাইফল বাই অ্যাডেল, রান অ্যাওয়ে বাই দ্য কোর্স, রক অ্যান্ড রোল বাই ড্যাশ ড্যাশ ড্যাশ, নাম আসেনি। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, আপনি এদিকে কী করলেন, কেমন কাটলো, সব কিছু মিলিয়ে যে কোনো কিছু, নিজের টেনশন, নিজের এক্সপেকটেশন, নিজের ফ্রাস্ট্রেশন, নিজের ড্রিম, যে কোনো কিছু আমাকে জানান। আই এম জাস্ট অল ইয়োর্স। সো প্লিজ লেট মি নো। আমার SMS করে একটাই ছোট্ট ওয়ে, সেটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষেপ আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে চাঁদ নিয়ে, কারণ মাঝখানে দেখলাম, এখন তো অবশ্য ফেসবুকের থ্রুতে দেখি সব খবর আগে চলে আসে, দেখলাম সবাই খুব ব্লাড মুন, রক্তচাঁদ, লোহিত চাঁদ এসব নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, আরও কী কী সব মুন নাকি ছিল। তো সে যাই হোক, যেহেতু চাঁদ নিয়ে তো সবার মাতামাতি, একটা চাঁদের গান প্লে না করলে কেমন দেখায় বিষয়টা, খুবই খারাপ দেখায়। বাসায় যেতে পারবো না আজকে, বাসায় ঢুকতে দিবে না চাঁদ নিয়ে গান প্লে না করলে। সো আমার একটা প্রিয় চাঁদের গান প্লে করছি, আর তারপরে হচ্ছে একটা বৃষ্টির জন্য তাহসানের গান, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটির আজকে আরেকবার, আর শুনছেন এই মুহূর্তে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:32 রাত 2টা পর্যন্ত আমি থাকবো আপনাকে এন্টারটেইন করার জন্য, সিম্পলি, আর কিছুই না। সাথে থাকুন, কথা দিচ্ছি একদম হয়তো নিরাশ হবেন না। শুনছিলাম একটু আগে তাহসানের গান দক্ষিণের জানালা, এবং তার আগে ছিল জানলা ভরে জেমসের গান। এখন এই মুহূর্তে আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে শার্লি কামস ফার্স্ট। শার্লি আমাকে জানিয়েছেন যে নিউরনের গহীনে, একটু সায়েন্স ফিকশন SMS নাকি নিউরনের গহীনে স্বপ্ন আর সত্যের কলহে বাকরুদ্ধ আমি, খুঁজে ফিরি প্রিয় চেনা সুর, স্মৃতির পাখির কুহুতানে, ভীষণ এক তুমিহীন একাকিত্ব গ্রাস করে আমায়। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কথা লিখে পাঠায়, আমি যদি পারতাম খুব ঈর্ষান্বিত হই, সত্যি জেলাস লাগে। সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন থ্যাংকস সো মাচ ফর হোয়াট আই ডোন্ট নো, এবং জানিয়েছেন আমি ওই দিন কোথায় থাকবো। ওই দিন মানে বুঝতেই পারছেন কোন দিন আর কি। বহুদিন পরে এমন একটা জন্মদিন আসছে যেদিন বোধ হয় এর আগে এরকম হয়েছিল 2002 সালে, যে আমার প্রিয় কোনো বা আমার কাছের কোনো মানুষের সাথে আমার দেখা হয়নি, একদম একা একা একটা জন্মদিন কাটিয়েছিলাম। এবং এটা আমার প্ল্যান করাই ছিল। খুব বেশি নিঃসঙ্গতা মনে হচ্ছিল ওই মুহূর্তে, আমি চাচ্ছি একেবারে নিজের মতো করে একা একা। 2002 পরে আমার মনে হয় যে এই প্রথম আরেকটা জন্মদিন আসছে 2015-তে, 13 বছর পর, যেদিন আমার মনে হয় না প্রিয় কোনো মানুষের সাথে বা কাছের কারোর সাথে দেখা হবে। ইনফ্যাক্ট আমি চাচ্ছি একটু নির্জনতা, একাকিত্ব, নিঃসঙ্গতা, আমি শুধু আমার ভেতরেই থাকতে চাই ওই দিন। তো কারোর সাথে দেখা হবে না, কোনো প্ল্যান নেই, নাথিং, সিম্পলি নাথিং। শ্রী আমাকে জানিয়েছেন যে বিশাল একটা কঠিন প্রশ্ন করেছেন, এই কঠিন প্রশ্নের উত্তর আমি সারা জীবন পড়াশোনা করলেও পারবো না, মানে এই বিষয়ে আমি একেবারেই অজ্ঞ, নাদান। সো মাফ করবেন স্মৃতি, আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিতে পারলাম না। মৌমিতা আমাকে জানিয়েছেন ফার্মগেট থেকে, সেটা হচ্ছে একটা গান শুনতে যাচ্ছেন, লাভ মি লাইক ইউ ডু বাই এলি গোল্ডিং, এবং আর অনেকে SMS পাঠিয়েছেন। সো সবারটাই পড়ার চেষ্টা করবো, সবার অনুরোধ রাখার চেষ্টা করবো, এবং আপনি আমাকে জানান আপনার যে কোনো কিছু, ফ্রম A to Z এভরিথিং। আমি আপনার বন্ধু হয়ে আপনার পাশে আছি শুধুমাত্র আপনার জন্যই রাত 2টা পর্যন্ত। SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সাথেই যদি থাকেন তাহলে কেন SMS করবেন না, আর সাথেই কেন থাকবেন না? আমি তো আপনার জন্যই আছি, তাই না? কেন দুঃখ দেবেন বলুন? শুনছি এখন যে গানটা, সেটা হচ্ছে জেসন ডেরুলোর গান ওয়ান টু ওয়ান মি। একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
hard to sleep. I got the sheets on the floor, nothing on me, and I can't take. সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এখন মধ্যরাত, প্রায় আসন্ন, সমাচ্ছন্ন 11:50 বাজে এই মুহূর্তে, এবং আরও 2 ঘন্টা 10 মিনিট আপনার সাথে আমি আছি। আর ইতিমধ্যে 50 মিনিট ধরে যারা আমার সাথে আছেন, অশেষ কৃতজ্ঞতা আরেকবার তাদের প্রতি। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে অর্থহীনের গান, চাইতে পারো 2008 ভার্সন, যেটা ছিল সেকেন্ড পার্ট চাইতে পারো সিরিজের, এবং তার আগের গানটা ছিল জেসন ডেরুলার ওয়ান্ট টু ওয়ান্ট মি। আর এই মুহূর্তে অনেকগুলো SMS আমার কাছে এসছে, তার মধ্যে একা নামের একজন বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন। সেটা হচ্ছে যে তার একটা রিয়েলাইজেশন হয়েছে যে প্রত্যেকটা মানুষের জীবন নাকি একটা হাইওয়ের মতো, তবে সেটা যেন গাবতলী আমিনবাজারের হাইওয়ে না হয়, যেখানে প্রচুর জ্যাম হয় এবং ঢাকায় ঢোকার মুখে মেজাজটা একেবারে চূড়ান্ত রকমের খারাপ হয়, এরকম হাইওয়ে যেন না হয়। মৌলভীবাজারের হাইওয়ে হতে পারে, শ্রীমঙ্গলে যাওয়ার রাস্তাটা, ওটাও অনেক সুন্দর। তো তার SMS ফিরে যাই, আমি ধানবান্ধে আবার শিবের গেট শুরু করে দিয়েছি। উনি লিখেছেন যে মানুষগুলো হচ্ছে সেই হাইওয়ের ছুটে চলা গাড়ি, কেউ নাকি গার্ড দেখে থেমে যায়, আবার কেউ নাকি ছুটেই চলে। কিন্তু আপনার SMS-টা উদ্ধার করতে আমাকে যে কষ্টটা করতে হয়েছে, আমার মনে হয় যে ধৈর্যে নোবেল প্রাইজ থাকলে সেটা আমাকে দেওয়া উচিত ছিল। আপনার স্পেলিংগুলো আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে, তা বলতে কোনো দ্বিধা নেই। যুদ্ধ করতে হয়েছে উদ্ধার করার জন্য, আমাকে পাঠোদ্ধার করার জন্য। মনে হচ্ছিল সেই চর্যাপদের কোনো নেপালের কোনো গুহায় লুকিয়ে থাকা চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, সেটা আমি আবিষ্কার করে এইমাত্র অর্থ উদ্ধার করলাম। সে যাই হোক, ড্রিম গার্ল যিনি হচ্ছেন আমার কাছে যেটা মনে হয় মাঝে মাঝে ড্রিমস অ্যাভিনিউ কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এবং তিনি মাঝে মাঝে তিনি সবসময় খুব হাইলি ক্রিটিক্যাল একজন লিসনার। ক্রিটিক্যাল এই সেন্সে যে আসলে জটিল অর্থে না, ক্রিটিক্যাল মিনস তিনি একজন ভালো সমালোচক, গঠনমূলক, সেই অর্থে ক্রিটিক্যাল। খুব গঠনমূলক সমালোচনা করে থাকেন এবং আমাকে সবসময় ভুল ত্রুটি বিচ্যুতি, আমার যে প্রত্যাশা মানে যে প্রতিশ্রুতিগুলো রাখি না সেগুলো মনে করিয়ে দেন, এবং ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় ওই যে রবীন্দ্রনাথের ভাষায় নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, দেশমাতারে মুক্তিকামী দেশে এসে এই যে আমি তো প্যাচ লাগিয়ে ফেলেছি, আবার দুইটা কবিতা এক জায়গায় করে ফেলেছি। একটা ছিল কৃষককে নিয়ে, যে দেশমাতারি মুক্তিকামী দেশে এসে আলো, ওইটার সাথে আমি কোথায় লেজ লাগিয়ে দিলাম যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। আমার স্মৃতিশক্তিটাকে আর একটু ইমপ্রুভ করতে হবে। কি একটা শাক পাতা খেলে নাকি স্মৃতিশক্তি ভালো হয়? যদি কেউ নামটা জানেন প্লিজ আমাকে জানাবেন। সে যাই হোক, নিশাত, নাভিন, অভিন, তিন কি বলা যায়, তিন বোন আর কি। তো তাদেরকে অনেক ওয়েলকাম। তারা আবার একদিন SMS না করলেই অভিযোগ করেন যে তুমি 999 দিন আমার SMS পড়েছো, একদিন কেন পড়লে না, এরকম তীব্র অভিযোগ আমি প্রায় অনেক লিস্টনার কাছ থেকে পাই। তানজিলা আমাকে যা জানিয়েছেন সেটা হচ্ছে যে একটা ব্যাপার বেশ ভালোবাসেন তিনি, সেটা হচ্ছে যে মানুষের কাছ থেকে ভালোবাসা পেলে ভয় করতে থাকে যদি এটা ধরে রাখতে না পারি। ব্যাপারটা কি নর্মাল? আমি এই ব্যাপারে খুবই অনভিজ্ঞ, তবে আমি ভয় নিয়ে একটা কথা বলতে চাই। ভয় নিয়ে যে কথাটা বলবো, সবাই নিশ্চয়ই ভাবছেন ভয় নিয়ে একটা বিশাল মারফতি লেকচার। তো বিষয়টা এরকম কিছুই না। বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি একটা মুভি দেখলাম 2-3 দিন আগে, মানে অসাধারণ একটা মুভি, এবং আজকে আমি মুভি দ্য উইক সেগমেন্টে সেই মুভিটা নিয়ে কথা বলবো। নাইট ক্রলার, গত বছরের একটা খুব অন্যতম ভালো একটা ছবি, দুর্দান্ত একটা সিনেমা মনে হয়েছে আমার কাছে, এবং আমি বাকি যা বিস্তারিত সেটা তো আমি সেগমেন্টেই বলবো। শুধু ফিয়ার কথাটার একটা নতুন অর্থ শিখলাম। জেক গিলেনহল এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি একটা জায়গাতে বলেন যে ফিয়ারের ফুল মিনিং হচ্ছে ফেক এলিমেন্ট অ্যাপিয়ারিং রিয়েল। মানে এটা হচ্ছে নাকি সংক্ষেপে ফিয়ার, ফেক এলিমেন্ট না অন্য কিছু বললো, আমার ইয়েরটা মনে নাই, মানে দিয়ে কি হয়, বাট এরকম কিছু যে ফেক এলিমেন্টস অ্যাপিয়ারিং রিয়েল, আসলে যেটা সত্যি না। তো ফিয়ার হচ্ছে আসলে অমূলক, ভয় পাওয়ার কিছুই নেই, এটা হচ্ছে বোঝাতে চেয়েছেন জেক গিলেনহল এই মুভিতে। সে যাই হোক, আমরা পরের SMS-এ যাই। আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুটা, তিনি হচ্ছেন রাশেদ, নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন FM লাইব্রেরিতে কোন গল্প থাকছে, এবং ভীষণ সুন্দর একটা চাঁদ, কবিতা আবৃত্তি হলেও খুব ভালো হয়। এবং যে আমার আরো দুজন কোয়ালিটি কন্ট্রোল অফিসার্স and kind of chief executive officers of Dreams Avenue, তারাও আমাকে SMS পাঠিয়ে জানিয়েছেন এরকম সময় কবিতা হলে মন্দ হয় না, আমি চেষ্টা করব। আসলে আমার মাঝে মাঝে খুব মানে খুব অবাক লাগে যে একটা লোকের এত বাজে আবৃত্তি হয়, তারপরে সে কিরকম স্পর্ধা দেখে যাচ্ছে দিনের পর দিন। আর সুশীল সমাজ বা মানে কি বলা যায়, তারা নিশ্চুপ, এবারে কিছুই বলছেন না। আমি খুব আসলে দ্বিধান্বিত, চিন্তান্বিতও বটে। সজল আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে দাবা খেলা এবং ড্রিমস অ্যাভিনিউর ভায়োলিনের মিউজিকটা শোনা, দুটোর কোনো অপশন যদি তাকে দেওয়া হয় উনি মিউজিকটা বেছে নেবেন। আমি জানি দাবা খেলা আপনার অনেক প্রিয়, সো তার থেকেও যেহেতু এটাকে প্রায়োরিটি দিচ্ছেন, আমি আমার কৃতজ্ঞ হওয়ার কিছু নেই, কারণ এটা আমার কিছু না, যারা মিউজিকটা বানিয়েছেন তারা নিশ্চয়ই কৃতজ্ঞ হবেন শুনলে। কারণ আমাকে মিরপুর থেকে জানিয়েছেন সেটা হচ্ছে কয়েকটা মন খারাপ করা মুভির নাম সাজেস্ট করো, একেবারে মন খারাপ করা মুভি। তো মন খারাপ করা মুভি এই মুহূর্তে চট করে মাথায় আসছে না। দুইটা মুভির নাম আসছে, একটা হচ্ছে অনেক আগের, একটা হচ্ছে অনেক রিসেন্ট। অনেক আগেরটা হচ্ছে ক্যাসাব্লাঙ্কা, যেটা দেখে আমার ভয়াবহ মন খারাপ
খারাপ হয়েছিল। আর সবচেয়ে রিসেন্ট মুভিটা হচ্ছে কিছুদিন আগে বের হয়েছে সেপ্টেম্বরই, সেটা হচ্ছে এভারেস্ট, এবং কিছুদিন আগে আমি সিনেমা হল এটা দেখেছিলাম ঈদের আগে। কিছু কিছু দৃশ্যে আমার কাছে আমার সত্যি খুব মন খারাপ হয়েছিল। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোন দৃশ্যগুলোতে। এবং আমরা আমার সিনেমা হলে দেখার সময় আমার ছোট বোন পাশে ছিল, আমি আর চোখে একবার দেখি সে চোখ মুছছে, এবং ওই মুহূর্তে আমার যে খুব একটা ভালো অবস্থা তাও ছিল সেটাও না, আসলে বেশ কয়েকটা দৃশ্য খুব টাচিং ছিল। ভালো লেগেছে আমার সেই মুভিটা এভারেস্ট। আর এবং আরেকটা জিনিস, এভাবে হয়তো কোনোদিনই ওই অ্যাডভেঞ্চারাস মানে তাদের মতো ওভাবে যাওয়া হবে না, অ্যাডভেঞ্চার করা হবে না, তাই ওই সৌন্দর্যটাও পৃথিবীর অন্যতম সুন্দর বিষয়গুলোর একটা হচ্ছে দুঃখিত, পৃথিবীর অন্যতম সুন্দর আমার কাছে যেটা মনে হয় যে সেই হিম মানে একেবারে হিম তুষারে আচ্ছন্ন আবৃত এভারেস্টের সৌন্দর্য, সূর্যরশ্মি যখন তার উপরে পড়ে এবং প্রচণ্ড কষ্ট স্বীকার করে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে, এবং ওই মুভিতে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে প্রতি 4 জনে একজন মারা যান এভারেস্ট জয় করতে গিয়ে। তো মানে ফ্যামিলি রেখে, নিজে জীবন রেখে, সব কিছু রেখে যারা আসলে কি এক নেশায় ছুটে যান, এবং নিশ্চয়ই সেই সৌন্দর্যের আসলে নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার দাবি রাখে না, যে সৌন্দর্যের আশায় এতগুলো মানুষ প্রতি 4 জনে একজন মারা যান তারপরে ছুটে যাচ্ছেন, সেই সৌন্দর্য আসলে কোনো তুলনা হয় না, এবং বেশিরভাগের কাছেই হয়তো আমাদের অজানা থেকে যাবে। তাই যারা অ্যাটলিস্ট দুধের সাথে ঘোলে মেটাতে চান মুভিটা দেখুন, অনেক অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য আছে এভারেস্টের। এরপরে আমাকে SMS পাঠিয়েছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন নির্জন, আমাকে জানিয়েছেন মানুষ অসম্ভব স্বপ্ন দেখতে ভালোবাসে, আমিও বাসি, সুখের সমুদ্রে ভাসি, বেলাভূমি খুঁজে পাই না, শূন্যতার গভীরে কি একাই আমি রাত্রিচর, আর সব মিথ্যে। নির্জন তার গুণগত মান ধরে রেখেছেন সুন্দর SMS করার ক্ষেত্রে। গোপীবাগের সিমিন জানিয়েছেন টিনেজ লাইফটা একটু কেমন যেন স্ট্রেঞ্জ, খুব বিরক্ত লাগছে সবকিছু, এই সময় শুধুমাত্র একটা জিনিসই দরকার, ফ্যামিলি সাপোর্ট, আর কিছুই না, আমার কাছে যেটা মনে হয়েছে। এরপরে আমাকে জানিয়েছেন যে সজল, তোমরা সবাই অনেক আড্ডা মারো, কিন্তু আমাকে তো একদিনও ডাকলে না, মানে আমি কি তোমাদের বন্ধু না নাকি আমি আড্ডা দিতে পারি না? আমাকে একদিন ডাকো, আমি যদি আমি পারি ডেফিনেটলি যাবো। আর আমাকে রবিউল জানিয়েছেন বাড্ডা থেকে, সেটা হচ্ছে যে তার খুব গায়ক হওয়ার ইচ্ছে, কিন্তু অর্থ উপার্জনের জন্য নয়, সত্যিকারের গানের সাধনা করার জন্য। শুভেচ্ছা নিশ্চয়ই পূরণ হবে একদিন। আর SMS করার নিয়মটা বলে দিই, যদি এরকম কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, কারো চরণতলে নিবেদন করতে চান, যে কোনো কিছু SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আমি অপেক্ষায় থাকলাম, আর অপেক্ষা গানটা শুনে সেই ফাঁকে সাথে থাকুন। পৃথিবী এখন ক্রমে হতেছে নিঝুম, সকলেরই চোখ ক্রমে বিজড়িত হয়ে যেন আসে, যদিও আকাশ সিন্ধু ভরে গেল অগ্নির উল্লাসে। যেমন যখন বিকেলবেলা কাটা হয় ক্ষেতের গধুম, চিলের কান্নার মতো শব্দ করে মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুম গাঢ় করে দিয়ে যায়। এইবার কুয়াশায় যাত্রা সকলের, সমুদ্রের রোল থেকে একটি আবেগ নিয়ে কেউ নদীর তরঙ্গে, ক্রমে তুষারের স্তূপে তার ঢেউ একবার টের পাবে, দ্বিতীয়বারের সময় আসার আগে নিজেকেই পাবে না সে টের। এইখানে সময়কে যত দূর দেখা যায় চোখে, নির্জন ক্ষেতের দিকে চেয়ে দেখি দাঁড়ায়েছে অভিভূত চাষা, এখনো চলছে পৃথিবীর প্রথম তামাশা, সকল সময় পান করে ফেলে জলের মতন এক ঢোকে, অঘ্রাণের বিকেলের কমলা আলোকে, নিড়ন ক্ষেতের কাজ করে যায় ধীরে, একটু পাখির মতো ডিনামাইটের পরে বসে। পৃথিবীর মহত্তর অভিজ্ঞতা নিজের মনের মুদ্রা দোষে নষ্ট হয়ে খসে যায়, চারিদিকে আমিষ তিমিরে, সোনালি সূর্যের সাথে মিশে গিয়ে মানুষটা আছে পিছু ফিরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজকে এই মুহূর্তে, আপনার বন্ধু ইরাজকেই, হয়তো একটু ডিফারেন্ট শোনালো একটু আগে, বাট দিস ইজ ইরাজ, ইউর সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন। শুনছিলাম একটু আগে, যেটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা, আবহমান কবিতাটার নাম। একটু অপরিচিত কবিতা এবং অনেক বড় একটা কবিতা, আমি জাস্ট কিছুটা পড়লাম, আরও অনেকখানি বাকি আছে এখনো। আর অনেকেই আজকে বলেছেন যে এরকম রাতে কবিতা না হলে মন্দ হয় না, যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমার কণ্ঠের মধ্যে, তারপর চেষ্টা করবো। এমনিতেই ব্যর্থ আবৃত্তি
আবৃত্তি হয় না হয় আরেকটু ব্যর্থতম আবৃত্তি হবে, শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যর্থ আবৃত্তি। সে যাই হোক, শুনছিলাম আমরা একটু আগে দুটো গান। তার মধ্যে একটা ছিল ক্রিডের গান ওয়ান লাস্ট ব্রেথ এবং উইদার্ড অ্যালবাম থেকে, তার আগে ছিল ভাইকিংসের গান অপেক্ষা। আর আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন অ্যালন গার্ল, আমাকে জানিয়েছেন যে হ্যাঁ তোমার স্মৃতিশক্তি আসলে খারাপ হয়ে যাচ্ছে, এবং তিনি আমাকে কিছু দাওয়াই দিয়েছেন, ধন্বন্তরী ওষুধের নাম দিয়েছেন আমাকে। তার মধ্যে একটা হচ্ছে থানকুনি পাতা আর একটা হচ্ছে নাকি বেল পাতা, এগুলো খেলে নাকি মানে স্মৃতিশক্তি ভালো হয়। কিন্তু আমার যদি আমার মাথা নেড়া না, তাই আমি অনেকবার বেলতলাতে যেতে পারবো, দেখা যাক স্মৃতিশক্তি ভালো হয় কিনা। কি যেন একটা শাকের নাম আছে, অনেক মানে কঠিন একটা নাম, সংস্কৃত শব্দের মতো, আমার ওই নামটা মাথায় আসছে না, ওটা খেলে নাকি স্মৃতিশক্তি ভালো হয়। আর অনেক SMS পাঠিয়েছেন, ছায়া আপনি সবসময় একটাই কাজ করেন, কেন করেন বুঝি না, আপনার মোবাইলের মধ্যে ব্যালেন্স অনেক বেশি থাকে সবসময়। সেটা হচ্ছে যে মানে একই SMS 30-40 বার কেন পাঠান আমি বুঝি না, একবার পাঠালেই যথেষ্ট আমার কাছে মনে হয় ছায়া। এবং যদি না আপনি কায়া হয়ে থাকেন, কায়া অর্থাৎ মানে আরেকজন মানুষ যদি না হন, আপনি যদি ছায়া হয়ে থাকেন, আপনার একটা SMS যথেষ্ট, বিকজ আপনি অনেক পুরনো লিসনার, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। শার্লি আমাকে জানিয়েছেন যে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আপনি দেখি দিন তারিখের হিসাব খুব ভালো মতো করে ফেলেছেন, উনি আমার থেকে এতদিনের ছোট, একেবারে বছর দিন তারিখের হিসাব করে বলেছেন। সো হোয়াট এভার ইট ইজ, হ্যাপি বার্থডে ডেফিনেটলি টু ইউ। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন নিন্দুক, যেটা এটা আসলে আমি ওই যে বললাম না, নিন্দুকের কিন্তু দুটো অর্থ আছে, একটা হচ্ছে যে খালি খালি নিন্দা করে, অর্থাৎ পরচর্চা করাই তার স্বভাব। নিন্দুকের আরেকটা কনস্ট্রাকটিভ মিনিং আছে, সেটা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা করে, এবং সত্যিকার অর্থে ওই যে ক্রিটিক্যাল বললাম না, হাইলি ক্রিটিক্যাল অর্থে ওই যে গঠনমূলক সমালোচনা যিনি করে থাকেন, তিনি সেই অর্থে বলেছে যে আপনি আমার অনেক দোষ ত্রুটি ধরিয়ে দেন শোয়ের, এবং অবশ্যই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে আরো অনেক ভালো কিভাবে করা যায় সেই পরামর্শ এরকম যারা দেন, আমি সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। বিকজ আমার কাছে যেটা নিউট্রালি মনে হয়, আমার কাছে মনে হয় যে কারো পারফরমেন্সের প্রপার ইভ্যালুয়েশনটা হওয়া উচিত। যারা মানে ভালো লাগা থেকে একটা মানুষ সবসময় দেখা যাচ্ছে যে ভালো কিছুই বলে থাকেন, এটা আসলে মুগ্ধতা থেকে হয়, যাদেরকে আমরা ভালোবাসি তাদের মন্দ জিনিসগুলো চোখে এড়িয়ে যায়, বেশিরভাগ সময় আমরা আসলে ভালোটার ভেতরে ডুবে থাকি, এটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে হয়। এবং তার পাশাপাশি আমার মনে হয় যে যাদের আরেকটু বেশি ক্ষমতা, অর্থাৎ আরেকটু উপর উঠে নৈর্ব্যক্তিকভাবে যাদের দেখার সুযোগ থাকে, যারা নির্মোহভাবে একেবারে নিষ্প্রিয়ভাবে ভালো মন্দ যাচাই করতে পারেন, আমার মনে হয় যে তাদের মতামতগুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। সো সেই হিসাবে আপনার এসএমএসগুলোকে আমি গুরুত্ব দিই, এবং শুধু আপনার না, যারা আমাকে এভাবে পাঠান যে না এই জিনিসটা এরকম করলে ভালো হয়, এবং এরকম বেশ কয়েকজন আমার খুব কি বলা যায়, খুব ভালো কিছু লিসনার আছেন যারা আমাকে সবসময় হেল্প করেন সাজেশনস দিয়ে, আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আর প্রশংসাগুলো আমি এমনিতে আমি খুব লাজুক একটা ছেলে, প্রশংসাগুলো আরো বেশি লজ্জা পাই, লজ্জায় কাছুমাচু হয়ে যায়। সো খালি কি লাভ আমাকে বিব্রত করে বলুন, তার থেকে আমি নিন্দায় বেশি অভ্যস্ত, কারণ আমার মনে হয় যে ওটা বেশি নিতে পারি আমি প্রশংসা থেকে। প্রশংসা আমি খুব বিব্রত বোধ করি, এবং মনে হয় মাথা কোথায় লুকাই, কোন দিকে দৌড় দিই, এরকম মানে এটা আমার ছোটবেলা থেকেই, মানে তো সেটা হচ্ছে আর কি বিষয়। বেশি করে আমার নিন্দা করবেন, হ্যাঁ, এবং মেবি আই ডিজার্ভ দ্যাট। আর অনেক বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন রবিউল। আচ্ছা, রবিউলের SMS আমি পড়েছিলাম, আর অনেকেই পাঠিয়েছেন, আপাতত পড়ছি না। আমার মনে হয় যে কবিতাটা আমি একটু আগে পড়লাম, জীবনানন্দের আবহমান, তার শেষের দিকের একটু অংশ পড়ি, যদি আপনি কোনো মতে কষ্ট সহ্য করে শুনতে পারেন, তাহলে আমার পড়তে সমস্যা কি। একটি আলোক নিয়ে বসে থাকা চিরদিন, নদীর জলের মতো স্বচ্ছ এক প্রত্যাশাকে নিয়ে, সেসবের দিন শেষ হয়ে গেছে। এখন সৃষ্টির মনে অথবা মনীষীদের প্রাণের ভিতরে, সৃষ্টি আমাদের শত শতাব্দীর সাথে উঠে বেড়ে। একদিন ছিল যাহা অরণ্যের রোদে বালুচরে, সে আজ নিজেকে চেনে মানুষের হৃদয়ের প্রতিভাকে নেড়ে। আমরা জটিল ঢের হয়ে গেছি বহুদিন পুরাতন গ্রহে বেঁচে থেকে। যদি কেউ বলে এসে এই সেই নারী, একে তুমি চেয়েছিলে এই সেই বিশুদ্ধ সমাজ, তবুও দর্পণে অগ্নি দেখে কবে ফুরায় গিয়েছে কার আজ। আমাদের মৃত্যু নেই আজ আর, যদি অনেক মৃত্যু পরম্পরা ছিল ইতিহাসে, বিস্তৃত প্রাসাদে তারা দেয়ালের অবলং ছবি, নানারূপ ক্ষতি ক্ষয় নানা দিকে মরে গেছি। মনে পড়ে বটে এই সব ছবি দেখে, বন্দির মতন তবু নিস্তব্ধ পটে নেই কোনো দেবদত্ত উদয়ন চিত্রসেনী স্থানও। এক দরজায় ঢুকে বহিষ্কৃত হয়ে গেছে অন্য এক দুয়ারের দিকে, অমেয় আলোয় হেঁটে তারা সব। আমাদের পূর্বপুরুষেরা কোন বাতাসের শব্দ শুনেছিল, তারপর হয়েছিল পাথরের মতন নীরব। আমাদের মণিবন্ধে সময়ের ঘড়ি, কাচের গেলাসে জলে উজ্জ্বল সফরী। সমুদ্রের দিবারৌদ্রে আরক্তিম হাঙরের মতো, তারপর অন্য গ্রহ নক্ষত্রেরা আমাদের ঘড়ির ভিতরে যা হয়েছে, যা হতেছে, অথবা যা হবে সব একসাথে প্রচারিত করে। সৃষ্টির নারীর পরে হাত রেখে টের পাওয়া যায়
অসম্ভব বেদনার সাথে মিশে রয়ে গেছে অমোঘ আমোদ। তবু তারা করে না কো পরস্পরের ঋণ শোধ। খুবই আধ্যাত্মিক কবিতা, অসাধারণ একটা কবিতা, সন্দেহ নেই। আমার মনে হয় একটু সহজবোধ্য, একটু হৃদয়গ্রাহী একটা ভালোবাসাবাসী একটা কবিতা পড়ে গানে চলে যাচ্ছি। যে গানটা পড়বো সেটা কবিতার সাথে ম্যাচিং করে, একই রকমের মিনিং, কিছুটা কাছাকাছি মিনিং আর কি। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি। কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই। স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া। সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন? আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়। নক্ষত্রেরও একদিন ঝরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ, সূর্য, সহমর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী। পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো, মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম, বট, অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে। তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে। হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে, সেই ব্যপ্ত প্রান্তরে দুজন। চারিদিকে ঝাউ, আম, নিম, নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে। শালিকে নেই আর দেরি। হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ঝরিত না। হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি, আহা, আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশবনে দাঁড়িয়ে রইল হাঁটু ভর। হলুদ রঙের শাড়ি চোরকাটা বিধে আছে। এলোমেলো অঘ্রাণের খড় চারিদিকে শূন্য হতে ভেসে এসে ছুঁয়ে যেন যেতেছে শরীর। চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, রবে না হতাশা। কুয়াশা রবে না আর,
জানি তো বাসনা নিজে, বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিতের তার। খুবই মেজাজ খারাপ আমার, এত অসাধারণ একটা কবিতার মতো বাজে আবৃত্তি করলাম সেজন্য। বাট কবিতাটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠতম পড়া কবিতাগুলোর একটা, আমার সবচেয়ে বেশি প্রিয় কবিতাগুলোর একটা, এবং এটা আমি আমার মনে হয় এর আগে পুরোটা আমি কোনোদিন পড়িনি, কারণ এই ঝুঁকিটা নিতে চাইনি। এত বেশি অসম্ভব প্রিয় একটা কবিতার যথেচ্ছাচার আমি করতে চাইনি। আজকে খুব বেশি মনে হলো যে কবিতাটা পড়ি। এই কবিতাটা একটু নিয়ে একটু আমার কিছু স্মৃতিচারণ আমি করি। এই কবিতাটা আমি প্রথম পড়ি 17 বছর আগে, আজ থেকে অনেকদিন আগের কথা। তখন কবিতার সবটুকু অর্থ এত বুঝি না, বা কবিতাও এত ভালো বুঝি না। মানে তখন হচ্ছে যে জীবনানন্দের প্রতি প্রেম থেকে মানে খুব বেশি বেশি করে মাত্র শুরু করেছি পড়া। আমার এখনও মনে আছে সময়টা ছিল ঠিক এরকমই একটা সময়, অক্টোবর নভেম্বর এরকম, শরৎ আর হেমন্তের মাঝামাঝি বোধহয়, যতদূর মনে পড়ে। একদিন বিকেলবেলা প্রথম যখন এই কবিতাটা পড়ি, অদ্ভুত সুন্দর একটা বিষণ্ণ বিকেল ছিল, একটু পরে সূর্যাস্ত হবে, মানে শেষ বিকেলের আভা। সমগ্র বাসা আমি একা ছিলাম এবং বারান্দায় বসে বসে কবিতাটা পড়ছিলাম, এবং আমার চোখের সামনেই বারান্দা দিয়ে দেখছিলাম যে নদীর উপরে সূর্যাস্ত হচ্ছে। বলা বাহুল্য আমি হোম টাউনে ছিলাম তখন। মাঝে মাঝে হয় না কোনো কারণ ছাড়া অদ্ভুত একরকম একা লাগে, নিঃসঙ্গ মনে হয়, এবং আশপাশেও কোনো মানুষ নেই, মনে হচ্ছে যে খুব বেশি নিঃসঙ্গতা। এবং তার মধ্যে থেকে আপনি আমার নিজেকে খুঁজে নিচ্ছেন, নিজের অস্তিত্বকে চিনে নিচ্ছেন এবং অন্য একটা কিছুর আহ্বান। এবং ওই সময়টাতে হচ্ছে যে মানুষের ওই সময়টা আমি তখন পার করছি যখন ওই যে প্রথম কিছু অনুভূতির জন্ম হয় হৃদয়ের মধ্যে, প্রথম কোনো অজানা হাতছানি কাজ করে, কোনো একটা অজানা মানবীর হাতছানি, একই সাথে কোনো এক অজানা মহালোকের, অদৃশ্য স্বর্গীয় লোকের অমৃত সুধার হাতছানি। ঠিক ওই সময়টা সবকিছু মিলে এই কবিতাটা পড়ে আমার মধ্যে যে কি এক ভয়াবহ আলোড়ন হলো, সবটুকু না বুঝে, সবটুকু না চিনে, মানে কি যেন কি যে একটা কাজ করলো। মনে হলো যে কি এক অদ্ভুত সুন্দর একটা কবিতা, মানে পৃথিবীতে আসার হয়তো অন্যতম বড় সার্থকতা কোনো এক অতীন্দ্রিয় মানবীকে নিজের করে পাওয়া, বা তার হতে চাওয়া, বা তার ভেতরে জীবনের এক গূঢ় অর্থকে খুঁজতে যাওয়া। এবং সেরকম খুঁজতে যেয়ে হয়তো একটা সময় গিয়ে বহুদিন পরে, হয়তো বহুদিন হয়ে গেছে তার আর কোনো সূর্যাস্ত একসাথে দেখে না, হয়তো কোনো সর্ষে ক্ষেতের ভেতরে সূর্যোদয়ও দেখে না, বা মধ্যাহ্নের প্রখর সূর্যালোকে নদীর রূপালী জলে চিকচিক করছে তাদের ভবিষ্যতের উদ্ভাসিত স্বপ্ন, এরকমটা হয়তো বহুদিন ধরে দেখা হয় না, বহুদিন আর অঘ্রাণ প্রান্তরে দাঁড়ানো হয় না। এরকম হয়তো বহুদিন হয়ে গেছে, তারপর হয়তো আবার কালের গর্ভে হারিয়ে যেতে যেতে, বিলীন হয়ে যেতে যেতে আবার দুজন এসে দাঁড়ালো কোনো এক অমৃত লোকে, সেই পরন্ত বিকেল অঘ্রাণ প্রান্তরে, দুজনের পুরনো দিনের হিসেব মিলিয়ে নিতে ব্যস্ত। এবং তখন হয়তো দুজনের যে কনভারসেশনটা প্রথমে শুরু হয়েছিল ছেলেটার কথা দিয়ে, যে আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই কয়েকটা লাইন যে কি অদ্ভুতভাবে স্ট্রাক করলো। এরপর থেকে আমার এমনও হতো যে, ট্রুলি স্পিকিং, একটু বাড়িয়ে বলা না, যে তার কিছুদিন পর আমার খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম ছিল, তো প্রিপারেশন নিচে হয়তো অঙ্ক করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে না একটু ব্রেক নেই, মানে অজান্তেই দেখছিলাম যে আমি মানে সেই অঙ্কের খাতায় এই লাইনগুলো লিখছি যে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্র একদিন ঝরে যেতে হয়, হয় নাকি। এই লাইনগুলো এত বেশি আমাকে টাচ করছিল সেই কবিতাটা, বা সমগ্র সিকোয়েন্সটা, বা পুরো একেবারে অনুভূতিটা। এবং হয়তো সেই অঘ্রাণ প্রান্তরে দাঁড়িয়ে তারা শুধু স্মৃতিচারণাই করবে এবং দেখবে যে সময়ের বহমান প্রান্তরে একটা মুহূর্তের জন্যই শুধু তাদের আবার এই দাঁড়িয়ে থাকে একসাথে। আবার হয়তো সূর্যাস্ত নেমে আসার সাথে সাথে দুজনের পথ দুদিকেই চলে যাবে, আবার হয়তো কোনোদিন একসাথে থাকা হবে না, অঘ্রাণ প্রান্তরে দাঁড়ানো হবে না, হয়তো আবার বাকি জীবন একা একাই উত্তর খুঁজবে, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন চলে যেতে হয়, হয় নাকি। অনেক বেশি স্ট্রাক ছিল আমি এই কবিতাটা নিয়ে বহুদিন, এখনও যে ইনফ্যাক্ট নেই তা না, কিন্তু ওই সময়টাতে এমন হতো যে আমি যখনই কবিতা প্রসঙ্গে এমন হতো যে ফ্রেন্ডদের মধ্যে যখন আড্ডা হতো, আমার এখনও মনে আছে যে ইউনিভার্সিটি লাইফে আমাদের হলে রাতের বেলা প্রচুর আড্ডা হতো এবং অনেক কিছু নিয়ে, তার মধ্যে মুভি, স্পোর্টস, মেয়ে ডেফিনেটলি থাকতো, কবিতা অনেক বড় একটা অংশ জুড়ে থাকতো। আমার কিছু অসম্ভব ভালো কিছু বন্ধু ছিল যারা খুব ভালো লিখতো এবং ভালো আবৃত্তি করতো, আমি তাদের মধ্যে জঘন্য তখন। তো ওদের সাথে যখন কবিতা নিয়ে কথা হতো, আবার কেন জানি না ঘুরে ফিরে ওই সবার আগে এই কবিতাটা রেফারেন্স দিতাম, এবং সবাই আমাকে বলতো যে এই কবিতাটার মধ্যে কি আছে, মানে সবসময় এটাই কেন, অন্য কোনো কবিতা কি তোর জানা নেই। তো এতটাই আমি এই কবিতার প্রতি অবসেসড, জীবনানন্দের এই কবিতাটার প্রতি। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন ঝরে যেতে হয়, হয় নাকি। সেই উত্তর কে কবি দিতে পেরেছে। এবং জীবনানন্দ ছিলেন সবচেয়ে বড় সংশয়োচ্ছন্ন কবি, সংশয়বাদী কবি, এবং সারা জীবন এই সংশয়ের মধ্যে তার জীবন কেটেছে। হয়তো
আমারও তাই কাটছে, সেজন্য হয়তো একটু বেশি ভালো লাগে কবিতাটা। এবং শেষ অংশটা আরো অনেক বেশি সুন্দর। এবং নারী, ওই প্রথমটা তো শুরু হয়েছিল যে ছেলেটা মেয়েটাকে বলছে, এবং একদম শেষ হচ্ছে আবার মেয়েটার উত্তর দিয়ে, পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি, তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো, একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে, আজ তবু মনে হয় যদি ঝরিত না, হৃদয় প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে। এই বলে মৃয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের মনে দাঁড়িয়ে রইল হাঁটু ভর। হলুদ রঙের শাড়ি, চোরকাটা বিধে আছে, এলোমেলো অঘ্রাণের খড়, চারিদিকে শূন্য হতে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর, চুলের উপর কুয়াশা রেখেছে তার হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা, কুয়াশা রবে না আর, জানি তো বাসনা নিজে, বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিত এনে তার। আমার মাঝে মাঝে মনে হয় যে সেই অমৃত প্রান্তরে আমিও একদিন যেতে চাই, যেখানে হয়তো কেউ আমাকে খুঁজে নেবে, বা আমি হয়তো খুঁজে নেব অনেক দীর্ঘ ব্যথা সমুদ্রের পরে সেই অপরূপ নারী। এরকম স্বপ্ন নিয়ে হয়তো অনেকের দিন কাটে, স্বপ্নই জীবন, স্বপ্নে মৃত্যু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আরেকবার স্বাগত সবাইকে। সময় হচ্ছে 12:57। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ইনকিউবাসের গান অ্যাকুয়াস ট্রান্সমিশন, এবং তার আগের গানটা ছিল দলছুটের জ্যোৎস্না বিহার। আমাকে SMS পাঠিয়েছেন এনিওয়ান ফ্রম এনিওয়্যার, জানিয়েছেন যে লোনলি বার্থডের আইডিয়াটা বেশ ভালো, মানুষের আলটিমেট সোলমেট সে নিজে, এবং সো তার সাথে কিছুটা সময় কাটানো স্বাস্থ্যের জন্য উপকারী। খুব ভালো SMS পাঠিয়েছেন এনিওয়ান ফ্রম এনিওয়্যার। কিন্তু আপনি এরকম মানে নাম পরিচয় সব কিছু লুকিয়ে রেখেছেন কেন? এনিওয়ান ফ্রম এনিওয়্যার। সজীব রামপুরা থেকে আমাকে জানিয়েছেন যে গানটা আপনি শুনতে যাচ্ছেন, এই গানটা আমারও বেশ ভালো লাগে, ফিউজনের ভোকাল, শাফকাত আমলতালির একটা গান, ভাইয়া মোরা সাইয়ানা। আসলে ভাইয়াটা গানের নামের অংশ না, আমি ভাবছিলাম যে এটাও নামের অংশ কিনা। আমি গানটা প্লে করার চেষ্টা করবো। ধানমন্ডির আয়সা খুব সুন্দর SMS পাঠিয়েছেন, অস্তরবীর আলো শতদল মুদিল অন্ধকারে, ফুটে উঠুক নবীন ভাষায়, শ্রান্তিবিহীন নবীন আশায় নব উদয়ের পারে, মেঘের দল বিলাপ করে আধার হলো দেখে, ভুলেছে বুঝি নিজেই তারা সূর্য দিল ঢেকে। খুব সুন্দর SMS, খুব ভালো লাগলো। ড্রিম গার্ল জানিয়েছেন প্রাপ্তি জন্মদিনের শুভেচ্ছা, সো হ্যাপি বার্থডে টু ইউ, এবং তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্রাপ্তি। অলরাইট, স্মির আমাকে SMS পাঠিয়ে জানিয়েছেন যে ইনকিউবাসের ট্র্যাক শুনতে চান। একটু আগে যে গানটা প্লে করলাম অ্যাকুয়াস ট্রান্সমিশন বা ইনকিউবাস, এটা হচ্ছে আপনার জন্য ছিল স্মির। আর আপনার নামের উচ্চারণটা আপনি একদিন বলেছেন যে আমি ঠিকমতো পারি না, কিন্তু স্পেলিং দেখলে এরকম মনে হয়। আমাকে একটু বিস্তারিত জানান কি হবে আপনার উচ্চারণ, আমি ভুল উচ্চারণে কাউকে ডাকতে চাই না। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন two roads diverged in a yellow wood and sorry I could not travel both and be one traveler. Long I stood and looked down one as far as I could. And what do you see? Let me know. আর অনেক SMS পাঠিয়েছেন, তবে এই মুহূর্তে আর কোনো SMS না। একটা কবিতা পেয়েছি আমি, আমার মনে হয় যে এরকম অনেকের আফসোস যদি থাকে আমার এই মুহূর্তে আমার বন্ধুদের মধ্যে, যে না সুযোগ ছিল কিন্তু কিছু বলার, কিন্তু সেই মানুষটাকে কিছু বলা হয়নি, আবার সুযোগ খুঁজছেন, কবে আবার দেখা হবে, এবার আর আমি মিস করবো না, প্রথম সুযোগেই বলে দেবো। তাদের জন্য একটা পারফেক্ট কবিতা আমি পেয়েছি, নির্মলেন্দু গুণের। কবিতাটার নাম হচ্ছে আবার যখনই দেখা হবে। আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেবো স্ট্রেট কাট ভালোবাসি। এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা, বক্ষ চিরে তোমার প্রতিমা। দেয়ালে টানানো কোনো প্রথাসিদ্ধ দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে। এরকম উন্মোচনে
যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও, মূর্ছা যাবে, জাগাবো না, নিজের শরীর দিয়ে কফিন বানাবো, ভালোবাসি বলে দেবো স্ট্রেট কাট, আবার যখনই দেখা হবে। তো এরকম বন্ধু আপনিও এই কবিতা থেকে ইন্সপায়ার্ড হন, যখনই দেখা হবে স্ট্রেট বলে দিন ভালোবাসেন। আরেকটা কবিতা পড়ি, আমার কাছে মনে হয় দুঃখিত, এই কবিতাটা পড়ে আরেকটা গানে আমি যাচ্ছি, এটাও কবিতার সাথে গানের কিছুটা মিল আছে। বাই দ্য ওয়ে, তখন ওই গানটা এলআরবি ছিল, ওই খুব সহজেই ভালোবাসো যদি, ওই গানটা। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরও। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ, মৌসুমি পাখির ঝাঁক, পালকের অন্তরালে তুষারের গহন সৌরভ বয়ে আর আনে না এখন। দৃশ্যমান প্রযুক্তির জটা জুটে অবরুদ্ধ কাল, পূর্ণিমার চাঁদ থেকে ঝরে পড়ে সোনালি অসুখ। ডাক শুনে পেছনে তাকাই, কেউ নেই। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা। সমকালীন সুন্দরীগণ অতি দ্রুত উঠে যাচ্ছে অভিজাত বেডরুমে, মূল্যবান আসবাবপত্রের মতন নির্বিকার। পথিক নেই, বসে আছি সেই পথে, একা আমি একলা রাতে, শত শতাব্দী ধরে। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে কাকে? আপনার নির্গম বন্ধুটাকে আরেকবার। অ্যান্ড ইরাজ হচ্ছে তার নাম, আর শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, আর স্টেশনের নাম তো আপনি জানেনই, অপ্রতিদ্বন্দ্বী রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:13। শুনছিলাম একটু আগে এনরিকে ইগলেসিয়াস ফিচারিং পিটবুল, আই এম এ ফ্রিক। এটা কি আমার ক্ষেত্রে সত্যি নাকি? সে যাই হোক, তারা কিছু নগর বাউলের গান, যে পথে পথিক নেই। আর এই মুহূর্তে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার একটা ফেভারিট সেগমেন্টে, মুভি অফ দ্য উইক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট মুভি অফ দ্য উইক। আজকে আমি অবশ্য আগে আভাস দিয়েছিলাম যে কোন সিনেমার কথা বলবো। আমি রিসেন্টলি যে সিনেমাটা দেখেছি 2-3 দিন আগে, সেই মুভিটার কথাই বলবো, নাইট ক্রলার। এটা গত বছরের সিনেমা, 2014 সিনেমা, এবং গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম আমাকে বলতেই হবে। খুব হাই রেটিং এর একটা সিনেমা, খুব খুব ভালো, অসাধারণ একটা সিনেমা, এবং আমি হাইলি ইমপ্রেসড। এই জন্যই তাজা তাজা স্মৃতি থাকতে আমি সিনেমার কাহিনীটা একটু শেয়ার করে নিই সবার সাথে। এটা পরিচালক হচ্ছেন ড্যান গিলরয়, এবং ড্যান গিলরয়ের হচ্ছে এটা প্রথম পরিচালিত ছবি। তার ডিরেক্টোরিয়াল ডেবিউ হলো এই সিনেমাটা দিয়ে। এর আগে তিনি স্ক্রিপ্ট লিখতেন, অনেকগুলো সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন তিনি, আর নিজের লেখা চিত্রনাট্য দিয়ে তিনি এই সিনেমাটা বানিয়েছেন। এবং এটা একটা ক্যাটাগরিতে অস্কার নমিনি ছিল গত বছর, সেটা হচ্ছে যে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য, এবং সেই ক্যাটাগরিতে ড্যান গিলরয় নমিনি ছিলেন। যদিও শেষ পর্যন্ত অস্কার পাননি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব দারুণ একটা চিত্রনাট্য বটে। আর অভিনয় করেছেন জেই গিলেনহাল, এবং আমার কাছে ওনার অভিনয় খুব ভালো লাগে। একদম শক্তিমান অভিনেতা জেই গিলেনহাল। অনেক অল্প বয়সী তিনি অনেক বেশি অনেকগুলো ভালো সিনেমাতে অভিনয় করেছেন, এবং বেশ সুনামও কুড়িয়েছেন এর মধ্যেই। সাথে রেনে রুসো আছেন, তার আরেকটা পরিচয় হচ্ছে অনেক পুরনো অ্যাক্ট্রেস, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। তার আরেকটা পরিচয় হচ্ছে ডিরেক্টর ড্যান গিলরয়ের স্ত্রী তিনি, এবং বিল প্যাক্সটন আছেন এই সিনেমাতে। আমি একদম সংক্ষেপে, আসলে কাহিনীটা ভাবে খুব বিস্তারিতভাবে বর্ণনা করার মতো না, নিজে দেখলে হয়তো ভালো বুঝবেন। আমি খুব সংক্ষেপে সিনেমার কাহিনীটা বলি। জেই গিলেনহাল, এবং যেটা বলবো যে মূল চরিত্রে যিনি তিনি অভিনয় করেছেন, প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে লুইস ব্লুম নাম থাকে, লুই ব্লুম থাকে সিনেমাতে, তার নাম লুই ব্লুম। সো লুই ব্লুম আমরা প্রথমে দেখি যে একজন ছিচকে চোর, এবং বিভিন্ন জায়গায় রাতের বেলা চুরিদারি করেন, এবং সেগুলো আবার বিভিন্ন জায়গাতে গিয়ে বিক্রি করেন, এটাই হচ্ছে তার কাজ। কিন্তু আসলে আমরা যেটা বুঝতে পারি শুরুতেই, যে লোকটা প্রচন্ড স্মার্ট, এবং তার ভেতরে আসলে অনেক প্রতিভা আছে, এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলা, কাউকে কনভিন্স করা, এবং তার ভেতরে পরিশ্রম করার একটা মানসিকতা, এবং আসলে জীবনের সেই চিজকে চুরি করতে হচ্ছে রাতের বেলা, কোন অবস্থায় তার এখন জীবন, এই অবস্থা থেকে যে আসলে অনেক উপরে ওঠার মতো শক্তি, প্রতিভা এবং ইচ্ছা, উদগ্র একটা বাসনা, সবকিছু তার আছে আমরা দেখতে পাই। যার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে সে চাকরি খোঁজ করছে, ইন্টার্নশিপের জন্য, জবের জন্য, যত কম স্যালারি হোক না কেন একটা চাকরি তার প্রয়োজন, সমাজের উপর স্তরে ওঠার জন্য, এরকম একটা প্রচেষ্টা তার মধ্যে আমরা দেখতে পাই। এভাবে অনেক জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত যখন কাজ হয় না, তখন একদিন রাতের বেলা সে গাড়ি নিয়ে যখন ফ্লাইওভারের উপর দিয়ে ড্রাইভ করছে, তখন দেখে যে একটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়, এবং রোড অ্যাক্সিডেন্ট, একজন মহিলা প্রায় মুমূর্ষু অবস্থায় বা প্রায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এবং এটা যখন সেই লুই ব্লুম দেখতে থাকে, চট করে সেখানে হঠাৎ করে একটা মাইক্রোবাস এসে থামে, এবং মাইক্রোবাস থেকে টিভি ক্যামেরা, মাইক্রোফোন এগুলো নিয়ে হুট করে লাফ দিয়ে দুজন ব্যক্তি নামে, এবং তারা খুব দ্রুত এটাকে ভিডিও করে নিয়ে যায়। এবং যখন লুই ব্লুম তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে যে বিষয়টা কি, আপনারা ফট করে কোত্থেকে আসলেন, ক্যামেরা ট্যামেরা নিয়ে ভিডিও টিডিও করে আবার কোথায় দৌড় দিচ্ছেন, তখন সে জানতে পারে যে তারা হচ্ছে আসলে ফ্রিল্যান্স
কাইন্ড অফ ফ্রিল্যান্স জার্নালিস্ট বা ফ্রিল্যান্স ক্যামেরাম্যান। তাদের কাজ হচ্ছে এরকম সারা রাত এটা লস অ্যাঞ্জেলেস শহরে ঘুরে বেড়ানো, এবং লস অ্যাঞ্জেলেস হচ্ছে আমেরিকার সবচেয়ে হ্যাপেনিং সিটিগুলোর একটা, এবং এখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এরকম অকারেন্স ঘটতেই থাকে রাতের বেলা। তো তারা এরকম টহল দিয়ে ঘুরে বেড়ায়, এবং পুলিশের যেটা ট্রান্সমিশন কোড, অর্থাৎ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের মধ্যে যেভাবে বার্তা প্রদান করে ওয়্যারলেসের মাধ্যমে, সেইটাকে ট্র্যাক করে তারা ওখান থেকেই সবার আগে জানতে পারে যে কোথায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট কিংবা মার্ডার, এবং সেখানে সবার আগে তারা চলে যায় গাড়ি চালিয়ে এবং দ্রুত বেগে সেখানকে ভিডিও করে নিয়ে এসে দেন নিউজ চ্যানেল যেগুলো, অর্থাৎ নিউজ এজেন্সি যেগুলো টিভি চ্যানেল নিউজ কাভারেজ দেয়, তাদের কাছে গিয়ে চড়া দামে বিক্রি করে, এবং এইভাবে বিক্রি করে যে সবার আগে এই ভিডিওটা আপনি পাচ্ছেন এবং আমি ছাড়া কেউ ভিডিও করতে পারেনি। সো এটা যদি আপনি সবার আগে আপনার চ্যানেলে প্রচারিত হয়, আপনার চ্যানেলের কাটতি অনেক বাড়বে, আপনার গুডউইল অনেক বাড়বে, রেপুটেশন অনেক বাড়বে, এবং বিজনেস কাটিং এজে বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের হিসাব করলে আপনি অনেক এগিয়ে যাবেন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে। তো তারপর একটা বেশ ভালো একটা দামে সেই ভিডিওটা বিক্রি করে। এরকম হচ্ছে অ্যাকচুয়ালি তাদের কাজ। তাদেরকে সংক্ষেপে বলা হয় নাইট ক্রলার। এরকম সারা রাতে ভাবে ঘুরে বেড়ায় তারা নিউজের জন্য, ভিডিওর জন্য। তো তখন এটা দেখে খুব ইমপ্রেসড হয় আমাদের লুই ব্লুম, এবং সে বলে আপনার কোম্পানিতে আমাকে একটা ইন্টার্নশিপ বা একটা ছোটখাটো একটা চাকরি দিন। তো তাকে খুব বাজেভাবে রিফিউজ করে, যেহেতু দৌড়ে উপর থাকবে, এরকম একটা কথা বলে আর কি। তো এই বিষয়টা লুই ব্লুমকে এতটাই নাড়া দেয়, সে মনে করে যে এই কাজটা তাকেও করতে হবে, সেই কাজটা খুব ভালোভাবে পারবে, তাকে বিষয়টা খুব টাচ করে। তো সে একটা বাইসাইকেল চুরি করে, একটা পিচ্চি ছেলের, এবং সাইকেলটা চুরি করে ওই টাকা দিয়ে সে একটা খুব কম দামে একটা হ্যান্ডিক্যাম কেনে, এবং একটা মাইক্রোফোন এরকম রেকর্ডার এরকম কিছু একটা কিনে সেরকম ঘোরা শুরু করে। তো প্রথম দিকে কোথাও সে পাত্তা পায় না, দেখা যায় বিভিন্ন জায়গাতে সে যখন যায় তখন পুলিশ তাকে দূর করে তাড়িয়ে দেয়। সে কোথাও বা তার আগে অন্যরা গিয়ে চলে, সেখানে ভিডিও করে অলরেডি চলে এসেছে, ঘটনা শেষ, সে খুব একটা পাত্তাটা কোথাও পায় না। কিন্তু শেষ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে একদিন সে প্রথম একটা নিউজ কাভার করার সুযোগ পায়, এবং ঘটনার একবারে সব থেকে কাছ থেকে সেই ভিডিওটা করে, এবং এভাবে সে তখন একটা নিউজ চ্যানেলে চলে যায়, এবং সেখানে গিয়ে এই ভিডিওটা সে একটা বেশ ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে, এবং এভাবেই তার ক্যারিয়ারটা শুরু হলো নাইট ক্রলার হিসেবে। এবং আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাই যে এরকম বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, অনেক কাহিনী। সে একদিকে সে একটা সময় সে একজন অ্যাসিস্ট্যান্ট রাখে, সে তাকে সহায়তা করে, সে তাকে রোড দেখে দ্রুত বেগে গাড়ি চালিয়ে নিয়ে যায় কোথায় ঘটনাটা ঘটেছে, এবং দুজনে মিলে এরকম সারা রাত ঘুরে বেড়ায় লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ঘটনার জন্য, ভিডিওর জন্য। পুলিশের সেই ওয়্যারলেস সিগন্যালটাকে ট্র্যাক করে তারা জানতে পারে কোথায় কোন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং এইভাবে তারা ছুটে যায় গাড়ি ছিল দ্রুত বেগে, এবং সেখানে গিয়ে ভিডিওটা করে তারপর চ্যানেলে গিয়ে, এবং ওই চ্যানেলের একজন যিনি নিউজ এডিটর, তার বয়সে প্রায় দ্বিগুণ, তার সাথে তার একটা দেখা যায় যে ইন্টিমেসি গড়ে ওঠে আস্তে আস্তে। এবং অবশ্য একটা স্টেজে গিয়ে মনে হয় যেটা পুরোটাই প্রফেশনাল রিজনে, দুজনেরই আসলে সেখানে স্বার্থ জড়িত। তো এভাবে কাহিনী এগিয়ে যেতে থাকে। আমরা একটা সময় দেখেছি আস্তে আস্তে তার ব্যবসায়িক সাফল্য বৃদ্ধি পেতে থাকে, এবং খুব ভালো করতে থাকে এই কাজে, যেহেতু সে প্রতিভাবান এবং পরিশ্রমী লুই ব্লুম, এবং চটপটেও বটে। একটা সময় সে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে তার ক্যারিয়ারে। এভাবে ঘটনাচক্রে একটা সময় আমরা জানতে পারি যে একদিন পুলিশের এরকম একটা ওয়্যারলেস সিগন্যাল ট্র্যাক করে সে জানতে পারে যে একটা মার্ডার হতে যাচ্ছে বা হচ্ছে, কিন্তু পুলিশের আগেই সে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। পুলিশ তখন এসে পৌঁছেনি এরকম একটা অবস্থায়। সেখানে গিয়ে সে ভিডিও টিডিও করে পুরো ঘটনা, এবং মার্ডাররা তখন ওই ঘটনার ভেতরে, এবং তারা কিভাবে পালিয়ে গেল, কিভাবে তারা খুন করলো, এবং সব কিছু সে, এবং একেবারে সবার আগে সে পুরোটা ভিডিও করে নিয়ে চড়া দামে বিক্রি করে সেটা। এরকম অনেক কাহিনী ঘটে, এবং এদিকে আবার ডিটেকটিভ এজেন্সিগুলো তাকে খোঁজা শুরু করে, বিকজ সে তার কাছে এভিডেন্স আছে। এরকম অনেক নাটকীয়, অনেক ঘটনা, অনেক থ্রিলিং কিছু ব্যাপার স্যাপার ঘটতে থাকে। আলটিমেটলি আসলে যেটা খুব চূড়ান্ত, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে একদম হার্ট ব্রেকিং সিন বা চূড়ান্ত ট্র্যাজিক সিন, যেটা আসলে আপনাকে নাড়া দিয়ে যাবে, সেটা হচ্ছে যে সে যে অ্যাসিস্ট্যান্ট রেখেছিল, রিজ আহমেদ অভিনয় করেছেন এই ক্যারেক্টারটাতে, রিকের ক্যারেক্টারটাতে, এবং দেখা যায় যে সেই তার যার সাথে সে প্রতি রাতে তাকে সঙ্গ দিয়েছে এবং একসাথে সব কাজ করছে, এবং তার কলিগ বা তার এমপ্লয়ার, সে একটা সময় এরকম একটা ঘটনা ভিডিও করতে গিয়ে নিজেই খুন হয় একজন ক্রিমিনালের হাতে। অদ্ভুত বিষয় যে তার নিজের সহকর্মী, তার নিজের পার্টনার, যে যার সাথে এতদিন ধরে কাজ করছে, সে যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, তাকে দ্রুত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের লুই ব্লুম তার মৃত্যুকালীন এক্সপ্রেশন, তার মৃত্যুকালীন যন্ত্রণা, সেই যন্ত্রণাবিদ্ধ মুখের ছবি ভিডিও করতে ব্যস্ত, এবং প্রচণ্ড অবিশ্বাস জীবনের শেষ মুহূর্তে নিয়ে যখন তার দিকে তাকিয়ে তার সহকর্মী বলে যে মানে অ্যাট লাস্ট ইউ আর শুটিং মি, তখন সে বলে উই আর প্রফেশনাল, আমাদের এটাই কাজ। মানে কতটা, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মোস্ট ট্র্যাজিক সিন অফ দ্য ফিল্ম, যে তার সহকর্মী মৃত্যুতে মানে মৃত্যুকুলে ঢলে পড়ছে, অথচ সেটা ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারণ এটাও একটা নিউজ। এই ভিডিওটাও যদি সে সবার আগে সেল করতে পারে, সে তার প্রতিযোগিতা আরো এগিয়ে গেল। এরকম আরো অনেক কাহিনী ঘটে। আমি এবার কাহিনীটা রেখে আমি আসলে আমার কথাগুলোতে আসি, যে নাইট ক্রলারটা আমার কেন ভালো লেগেছে। আমার কাছে এই সিনেমাটা দেখার বহুদিন আগে থেকে এরকম কিছু বক্তব্য আমি প্রায় ভাবতাম, এমনকি আমি এটাও ভাবছিলাম যে ফুড ফর থটে একদিন বলবো
কিছুটা বিতর্কিত বিষয়টা, একটু কন্ট্রোভার্সিয়াল। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান বিশ্ব বা বর্তমান স্পেশালি মিডিয়ার যুগটা নিউজ ব্রডকাস্টিং মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আসলে আমরা সবাই খুব নিউজ চাই, ব্রেকিং নিউজ চাই, এবং বেশিরভাগ সময় আসলে ব্যাড নিউজগুলো বা যেগুলো আসলে দুঃসংবাদ বা যেগুলো আসলে সেখানে মানুষের মৃত্যুর খবর আছে, খুনের খবর আছে, মানুষের ধ্বংসের খবর আছে, সেগুলোই ব্রেকিং নিউজ হয় মোস্ট অফ দ্য টাইম, এবং নেতিবাচক খবরগুলো। এবং সেগুলোর জন্য হয়তো আমরা যারা শ্রোতা তারাও হয়তো লালায়িত থাকি, যার কারণে হয়তো নিউজ এজেন্সিগুলো, নিউজ চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো সবসময় হয়তো তারাও মনে এক্সপেক্ট করে খারাপ ঘটনা আরও বেশি করে ঘটুক, তাহলে তাদের চ্যানেলের হয়তো টিআরপি বাড়বে, কাটতি বাড়বে, এবং প্রতিযোগিতামূলক বাজারে তারা এগিয়ে যাবে, আর অনেক বেশি বিজ্ঞাপন আসবে, তার চ্যানেলের ব্যবসায়িক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং জার্নালিজমটাকে এখন আসলে আমার যেটা মনে হয় যে আমি মাঝে মাঝে টিভি খুব বেশি দেখা হয় না, মাঝে মাঝে খুলে যেটা দেখি যে জার্নালিজম মাঝে মাঝে মনে হয় জার্নালিজমের খুব নগ্ন একটা রূপ আমরা দেখি। অর্থাৎ মানুষ যেখানে মৃত্যুর শিকার হচ্ছে এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, এবং মানবতা যেখানে ভয়াবহভাবে বিপর্যস্ত, সেখানেও সাংবাদিকরা দেখি যে মাইক্রোফোনটা তার সামনে বাড়িয়ে দেয়। আপনার অনুভূতিটা কি? একটা মানুষ মৃত্যুর কবল থেকে মাত্র উঠে আসলো, এখনও সে একটা অন্যরকম ঘোরের ভেতর, একটা জীবন মৃত্যুর দোলাচলে, এবং সম্বিত ফিরে পেতে তার সময় লাগবে। আমরা কতটা অমানবিক হলে সেই মুহূর্তে আমার নিউজ কালেকশনের জন্য তার মুখের সামনে মাইক্রোফোন ধরে বলি আপনার অনুভূতি কি, বা আপনাকে এত সুন্দর লাগছে কেন? এরকম তো লাগার কথা না। এরকম ঘটনা হয়েছে, নিশ্চয়ই জানেন, আমি আর ডিটেলস বলতে চাই না। আমার কাছে মনে হয় যে আসলে সাংবাদিকতার বা পেশাদারিত্বের সীমানা আসলে কতটুকু হওয়া উচিত, যে কোন পর্যন্ত আসলে আমরা খবরকে খবর হিসেবে ট্রিট করব, আর কোন পর্যায়ে গেলে আসলে আমরা সেটা খবরের সীমানা ছাড়িয়ে জীবন আর মৃত্যুর এক চিরায়ত সংঘর্ষ বা মানবিকতার হাতছানিটাকে আমরা বেশি বড় করে দেখব, কোন পর্যায়ে গেলে ব্যবধানটা বা সীমানাটা আসলে কোথায় হওয়া উচিত। আমার চোখের সামনে হয়তো একটা লোক মৃত্যুবরণ করছে, যদি আমি জার্নালিস্ট হই, আমি কি তখন সেই ছবিটা তুলে সেটা কত দ্রুত আমি নিউজ এজেন্সিতে দিয়ে, আমার চ্যানেল দিয়ে ব্রডকাস্ট করে আমি বাহাবা করবো? আমার যিনি সুপারভাইজার, আমার বস, তিনি বলবেন ওয়েল ডান মাই বয়, সাবাস, খুব ভালো করছো তুমি, এগিয়ে যেতে হবে, এভাবেই কাজ করো, প্রমোশন খুব তাড়াতাড়ি হবে, আমার স্যালারি হয়তো অনেক বাড়বে। এইটাই কি আমি দেখবো? নাকি এই মানুষটাকে, একটা প্রাণ, একটা মানুষ মরে যাচ্ছে, তাকে আমি দ্রুত নিয়ে তাকে সার্ভাইভ করানোর যতটুকু চেষ্টা সেটা আমি করব, নাকি নিউজ কালেকশনে ব্যস্ত থাকবো? কোনটা আসলে আমার হওয়া উচিত দায়িত্ব? পেশাদারিত্ব এবং মানবিকতা যখন আসলে মুখোমুখি সংঘাতময় একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়, তখন আসলে কিন্তু আমি খুব মানে কষ্ট হয়। অনেকগুলো ব্যাপার দেখেছি যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা মানুষ মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, এখনও সে জানে না বিপদ থেকে পুরোপুরি উদ্ধার পেয়েছে কিনা। সেই মুহূর্তে আসলে যখন খুব নির্মমভাবে তার সামনে মানে সাংবাদিকরা তাকে প্রচন্ড রকম, একটা মানুষ ওই মুহূর্তে একটা খুব স্ট্রেসের মধ্যে থাকে, এক ধরনের ট্রমার ভেতরে চলে যায়। আমার কাছে মনে হয় যখন সে জানে না যে আসলে মৃত্যুর ভয় থেকে পুরোপুরি উদ্ধার পেয়েছে কিনা, ওই সময় কতটা নির্মম হলে পেশাদারিত্বের চূড়ান্ত রূপ দেখিয়ে তার কাছে অনুভূতি জানতে চাওয়া হয়, বা তার সেই জীবন আর মৃত্যুর সংগ্রামটাকে একটা নিউজ, জাস্ট একটা প্রোডাক্ট, এই জীবন সংগ্রামটা। আমার কাছে অনেক সময় মনে হয় যে একজন মানুষ ফাইট করছে বেঁচে থাকার জন্য, বা একটা মানুষ খাবারের জন্য ডাস্টবিনে খাবার খুঁজছে, এই দৃশ্যটা কি আসলে না মানবিক, আর কতটা আসলে আমার ক্যারিয়ার আরও ডেভেলপ করার একটা হাতিয়ার। আমি জানি এই ছবিটা তুলে আজকে পেপারে দিতে পারলে আমি অনেক বাহাবা কুড়াবো, আমার ক্যারিয়ার আরও স্মুথ হবে, বেটার হবে, আমার ক্রেডিবিলিটি বাড়বে, আমার স্যালারি বাড়বে, আমার প্রমোশন পেতে আরেকটু সুবিধা হবে। মানে ওই জায়গাটা আমার মনে হচ্ছে দুটো জায়গা আসলে ওভারল্যাপ করে যায় একটা সময়, মানবিকতাটা আর থাকে না, জীবনটা হয়ে যায় একটা নিউজের আইটেম, আর জীবন সংগ্রামও হয়ে যায় একটা নিউজের আইটেম। জাস্ট আ সিম্পল নিউজ, যেটার উপর ডিপেন্ড করছে আমার ক্যারিয়ার সাকসেস, আমার ক্যারিয়ার গ্রোথ, আমার ক্রেডিবিলিটি, আমার ইন্টিগ্রিটি। একজনের জীবন সংগ্রামকে পুঁজি করে আমি আমার ক্যারিয়ারে সিঁড়ি বেয়ে উপর উঠবো। আমার কাছে মনে হয় যে আসলে অনেক ক্ষেত্রেই সেই মানবিকতার সীমাকে আমরা ভুলুণ্ঠিত করে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্যারিয়ার বা পেশাদারিত্বকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে ফেলি। জীবন আর জীবন থাকে না, মৃত্যু আর মৃত্যু থাকে না, জীবন সংগ্রাম আর সংগ্রাম থাকে না, হয়ে যায় আমাদের কাছে একটা প্রোডাক্ট, খবরের উপকরণ, আমার নিউজ চ্যানেলের একটা কাটতির আইটেম। এবং সেটাকে নিয়ে আমরা ব্যবসা করি, সেটাকে আমরা পুঁজি করি, যত বেশি করতে পারবো, যত বেশি মানুষের কষ্ট, দুঃখ, মৃত্যু ক্যাপচার করে আনতে পারবো, তত বেশি আমাদের ওই মানুষের মৃত্যুর প্রতি আমার কোনো মমতা নেই। ওর মৃত্যুটা যতটা বেশি ট্র্যাজিক হবে, আমি সেটাকে যতটা ভালোভাবে ক্যাপচার করতে পারবো আমার ক্যামেরায়, যতটা হৃদয়গ্রাহীভাবে ফুটিয়ে তুলতে পারবো আমার বর্ণনায়, আমি ততটাই সফল। আমার কাছে মনে হচ্ছে এরই একটা নগ্ন চূড়ান্ত রূপ আমরা দেখেছি নাইট ক্রলার সিনেমাটাতে। তার কলিগ মারা যাচ্ছে, কিন্তু এটা তার কাছে একটা নিউজ আইটেম। এটাকে ভিডিও করে সবার আগে যদি নিউজ চ্যানেল এসে সেল করতে পারে, তার কাছে মনে হবে অনেক ব্রেকিং একটা বিষয়, সে একেবারে একটা মানুষ লাইভ মারা যাচ্ছে, এটা সে পুরোটা ক্যাপচার করলো, সত্যি দুর্দান্ত ভিডিও, এটা কয়জন পারবে। সো আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা আসলে
সারা পৃথিবীর সেই জার্নালিস্ট ওয়ার্ল্ডের প্রতি একটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে একটা মানে খুব কন্টেম্পোরারি একটা কোয়েশ্চেন ছুড়ে দিল, বিকজ পৃথিবীতে এখন অনেক ইস্যু, সেই শরণার্থী ইস্যু, সমুদ্রপথে কিছুদিন আগে আমাদের দেশের অনেক 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 মানুষ এতে শহীদ হলো এবং অনেক মানুষ জীবন ভাগ্য বিপর্যস্ত হলো সমুদ্র পাড়ি দিয়ে থাইল্যান্ড মালয়েশিয়াতে যাওয়ার সেই ইস্যুগুলো, বা এখন যে ইউরোপে যে সে শরণার্থী ইস্যু, সব কিছু আমার কাছে মনে হয় এখানে এমন অনেক ছবি আছে যে একটা তুলতে পারলে তার ক্যারিয়ার একেবারে মানে বৃহস্পতি তুঙ্গে চলে আসবে, এত অ্যামেজিং ছবি তোলার জন্য, এত ফটোজেনিক একটা ছবি তোলার জন্য। এবং সেসব অনেক ছবি প্রশংসিত হচ্ছে, অনেকে বাহাবা কুড়াচ্ছেন যে সাবাস এত দারুণ একটা নিউজ করেছে তুমি, এত ছবি করেছো। কিন্তু আসলে ওই মানুষগুলোর জীবন আর মৃত্যু আর সংগ্রাম শুধুই কি নিউজের আইটেম, শুধুই কি একজনের ক্যারিয়ারের উপরে ওঠার একটা মাধ্যম মাত্র? মানবিকতা যেখানে ভুলুণ্ঠিত, সাংবাদিকতা সেখানে কতটুকু দায়বদ্ধতা, আর কোথায় অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তার দায়িত্ব? আমার কাছে মনে হচ্ছে খুব ডিফারেন্ট একটা ফিল্ম, এবং আমার কাছে মনে এরকম সাবজেক্ট নিয়ে খুব বেশি ফিল্ম হয় না, বা এই বিষয়গুলো আসলে খুব বেশি হয়তো মুভিতে তুলে ধরা হয় না বা বক্তব্যে। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা জার্নালিস্টের উচিত এই সিনেমাটা অন্তত একবার হলেও দেখা, নাইট ক্রলার। আশা করছি ভালো লাগবে আপনার দেখলে। সো দ্যাট নাইট ক্রলার। এখন আমি আসছি আমার ড্রিমস অ্যাভিনিউতে ব্যাক করে। আমাকে যদি এসএমএস করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি এটা। সেটা হচ্ছে এটা হচ্ছে 2009 সালের ঘটনা যেটা আমি বলছি। ঘটনাটা আমি বলবো না, শুধু একটা জিনিস বলি, ওই ঘটনায় প্রচুর মানুষ নিহত হয়েছিল আমাদের দেশেই, এবং অজস্র মানুষ আটকা পড়েছিল একটা জায়গাতে। তখনও তারা জানে না তারা বাঁচবে নাকি তারা মরবে নাকি তাদের আত্মীয় স্বজনরা বেঁচে আছে, তারা কিছুই জানে না। তারা প্রচণ্ড মৃত্যু ভয় ভীত সন্ত্রস্ত হয়ে সময় কাটাচ্ছিল, এবং অবশেষে অনেক অপেক্ষার পরে, প্রায় 1.5-2 দিনের অপেক্ষার পরে কিছু মানুষ সেখান থেকে উদ্ধার পায়, এবং তারা কোনো মতে পালিয়ে দৌড়ে আসছিল সেই জায়গা থেকে। এবং তাদের চোখে মুখে তখনও মৃত্যু ভয়, প্রচণ্ড যন্ত্রণা, তারা তখনও জানে না তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা, এবং সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার তখনও তারা দৌড়াচ্ছে রাস্তায়, এবং সারাদিন 2 দিন বা 1.5 দিন ধরে হয়তো না খাওয়া, সে মানুষগুলো হাঁটতেও কষ্ট হচ্ছে। তখন আমি খুব অবাক হয়ে দেখলাম বেশ কয়েকটা টিভি চ্যানেলের ক্যামেরাম্যান তাদের চলার পথ রুদ্ধ করে, তাদেরকে হাঁটার পথে প্রতিবন্ধকতা তৈরি করে, কোনো সহায়তা তো না করেই মাইক্রোফোন জিজ্ঞেস করছে মৃত্যু থেকে ফিরে এসে আপনার অনুভূতিটা কেমন। এর থেকে নির্মম নিষ্ঠুর আমার কাছে ওই মুহূর্তে অন্য কিছু মনে হয়নি। That's it. Hello friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আপনি এই মুহূর্তে আছেন, সময় হচ্ছে 1:42। শুনছিলাম একটু আগে ওয়ারফেসের গান আলু অ্যালবাম থেকে যত দূরে, বালামের গাওয়া, আর একটু আগে ছিল আরবু ভাইরাসের গান অমানুষ 64 minutes 53 seconds অ্যালবাম থেকে, এবং তার আগে ছিল মুভি অফ দ্য উইক সেগমেন্টে নাইট ক্রলার মুভির কথা। আমাকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছিলেন অনেকক্ষণ আগে। চারু আমাকে এসএমএস পাঠিয়েছেন পাবলো নেরুদার যে কবিতাটার কথা বলেছেন, অনেক সুন্দর, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। আজকে আমি শোনাতে পারি তোমাকে দুঃখের অনুবাদটা আমার মনে নেই, চরম দুঃখের কোনো লাইন, কোনো চরম দুঃখের কোনো কবিতা। উনি ইংলিশ ভার্সনটা আমাকে জানিয়েছেন যে টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, এই কবিতাটা শুনতে চেয়েছিলেন। আমি কোনো একটা দিন নিশ্চয়ই আপনার জন্য শোনাবো এই গানটা, কবিতাটা। আর অনেকে এসএমএস পাঠিয়েছিলেন, আপাতত আর পড়ছি না। আমি কয়েকটা বেশ ছোট ছোট 2-1টা কবিতা পড়ি। একটা ইন্টারেস্টিং কবিতা আছে, তার আগে আরেকটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা কবিতা পড়ি। এই কবিতাটা খুব সুন্দর। এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বননে, এই আঁখি জানে, পাখিরাও জানে, কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধুর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা কবিতা পড়ি, এটাও খুব সুন্দর একটা কবিতা। করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার, পরাজয়ে সে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা। চিতার চাবুক মর্মে হেনেছ
মোহন ঘাতক, তবুও তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়। পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায়। ভাষাহীন এই নির্বাক চোখ আর কতদিন? নীল অভিমানে পুড়ে একার কতটা জীবন, কতটা জীবন। কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। খুব হৃদয়গ্রাহী কথা। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। SMS কোড নিয়মটা আরেকবার বলি। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। গান প্লে করার আগে মহাদেব সাহার একটা কবিতা পড়ি, খুব ইন্টারেস্টিং একটা কবিতা। এরকম হয়তো অনেকেই আছেন খুব অল্পতেই কষ্ট পান, সব কিছুতেই কষ্ট পান, হয়তো এরকম কেউ আছে। খেতে বসে, ঘুমোতে গিয়ে, হাঁটতে হাঁটতে আমি কষ্ট পাই। কোনোদিন হঠাৎ ইচ্ছে হলে গোলাপ ছিঁড়তে গিয়ে কষ্ট পাই। আমি কষ্ট পাই আকস্মিক, কথা বলতে বলতে অপ্রত্যাশিতভাবে। আমি কষ্ট পাই রেস্তোরাঁয়, পার্কে, সিনেমা হলে, পোস্ট অফিসের বারান্দায়, সহকর্মীদের পাশে বসে চা খেতে খেতে। আমি প্রতিদিন বিভিন্নভাবে কষ্ট পাই। কারো সাথে কোনো ভিন্ন থেকে নয়, কখনো কারো কুৎসা বা ভর্ৎসনা শুনেও নয়। বন্ধুদের আপ্যায়নে ও উপেক্ষায় আমি কষ্ট পাই। ছবি দেখার মতো পয়সা না থাকলে কষ্ট পাই, ছবি দেখতে গিয়েও কষ্ট পাই। অনেকদিন কারো চিঠি না পেলে আমি কষ্ট পাই, চিঠি পেয়েও কষ্ট পাই। আমার চোখের মধ্যে সূর্যাস্ত দেখে আমি কষ্ট পাই। আমি কষ্ট পাই সকালবেলার আলোতে, অন্ধকারেও সারা রাত। প্রতিদিন এমনি বহুভাবে কষ্ট পাই। ফুলের জন্যে, পাখির জন্যে, সামান্য একটা সাদা পয়সার জন্যে। অহেতুক এমনি এমনি আমি কষ্ট পাই। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ। এখনো আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম একটু আগে পাকিস্তানের ব্যান্ড ফিউজনের ভোকাল শাফকাত আমানত আলীর একটা গান মোরা সাইও, এবং এই গানটাও একজন বন্ধু শোনার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, এবং এই ব্যান্ডের এবং এই ভোকালের আমি একজন বিশাল ফ্যান। অসাধারণ কণ্ঠ, অসাধারণ গায়কী তার, বলতেই হবে দ্বিধা নেই। এবং তার ছিল মাইন্ডসের লেটেস্ট অ্যালবাম প্রতিচ্ছবির গান মনে হয়। আর এই মুহূর্তে আমার মনে হয় চলে যাওয়ার সময় হয়েছে। যাওয়ার আগে শুধুমাত্র দুটো লাইন বলবো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। চোখ কেটেছে চোখ, উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক। এই দুটো লাইন বলার একটাই অর্থ, সব কিছুর পরেও স্বপ্ন থাকবে, আশা থাকবে, সুন্দর জীবনের হাতছানি থাকবে। তাই ঝরা পাতার শোককে উড়িয়ে দিন, চোখ কারুক চোখ। জীবন হোক শুভরাত্রি। প্রথমত আমি তোমাকে চাই,